আলো, তুই ভোর দুপুরে দাঁড়িয়ে আছিস কেন? আলো নিজের নাম শুনে পেছনে ফিরে তাকায়। তার বাবা ডাকছে তাকে। বাবাকে দেখে আলো স্বস্তি পেল যেন। পরক্ষণে সে যুবকের দিকে ফিরে পড়ল। যার নাম জানেন না তাকে এভাবে খুঁজে পাবেন না আপনি। হয়তো আমরা একই কলেজে পড়ি, কিন্তু জনে জনে গিয়ে তো আর কাউকে জিজ্ঞেস করতে পারবো না গতকাল কেউ কারো সাহায্য করেছিল কিনা। চেষ্টা করলে সবই সম্ভব। আপনি বুঝতে পারছেন না আমি কেন তাকে খুঁজছি। আমার মায়ের আলো। বাবার ডাক শুনে আলো আবার মানুষটাকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত এগিয়ে যায় ওর বাবার কাছে। ছেলেটা কে? আলো। আফসার সাহেব আলোকে জিজ্ঞেস করলেন। আমি চিনি না বাবা। কারো খোঁজ চাইছেন? বাদ দাও এই ব্যাপার। 20 টাকা আছে? আছে, কি করবি? আলো ঘটনা খুলে পড়ল। আফসার সাহেব সবটা শুনে আলোর খালি পায়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর আলোর হাত ধরে বললেন, চল আমার সঙ্গে। আলোকে সঙ্গে নিয়ে মুচির দোকানের দিকে এগিয়ে গেলেন। মুচি আলোকে দেখে বিরক্তি নিয়ে বলল, টাকা আনিছো? এনেছে, কিন্তু 20 টাকার জন্য একটা ছোট্ট মেয়েকে এভাবে হেনস্থা করার কোনো মানে আছে? আমি রেলওয়েতে চাকরি করি, আমার বাসা এখানে। আমার মেয়েকে সামান্য 20 টাকার জন্য আপনি? ভাই মাফ কইরা দেন, আমি চিনতে পারি না আপনার মাইয়ারে। যদি চিনতাম তাহলে কি আর জুতা আটকে রাখতাম? নেও মামুনি তোমার জুতা। মুচি জুতা জোড়ে এগিয়ে দিল আলোর দিকে। আলো জুতাগুলো বয়ে পড়ল। আফসার সাহেব টাকা দিয়ে সামনের দিকে অগ্রসর হলো। আলো চোখ ঘুরে এদিক সেদিকে তাকালো, কিন্তু মেঘালয় নামক মানুষটাকে দেখতে পেল না। চলে গেছে নিশ্চয়। সত্যি কেন যে বলতে চাইল না, মিথ্যার আশ্রয় নিল তাই। বড়লোকদের আবার উপকারের বিনিময়ে টাকা দিয়ে সাহায্য করার প্রবণতা আছে। আলো এসব ভালো লাগে না। নিজেকে কেমন নিচু শ্রেণীর মানুষ মনে হয়। গরিবদের হয়তো টাকা কম থাকতে পারে, কিন্তু তাদের অনেক আত্মসম্মান বোধ আছে। বিনা পরিশ্রমে টাকা নেওয়াটা তাদের কাছে দয়ার সামগ্রীকরণের মতো মনে হয়। এই তো আজই শেষ। আর কখনো হয়তো এই এলাকায় আলোর খোঁজে আসবে না আর মানুষটা। তাছাড়া নাম না জানা একটা মানুষকে কীভাবে খুঁজবে? আলো এসব ভেবে স্বস্তি নিঃশ্বাস পেলে চলল বাবার পেছনে পেছনে। বাড়িতে ঢোকার পর কয়েকজন অচেনা মানুষকে দেখে থমকে যায় আলো। সিতারা বেগমের চোখ রাঙানি দেখে অচেনা মানুষের উদ্দেশ্যে সালাম দিল আলো। বুঝতে পেরেছে তাকে দেখতে এসেছে পাত্রপক্ষ। ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে আয়, সিতারা বেগম চোখ রাঙিয়ে কথাটি বলল। আলো মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। মেয়ে তো কালো, পাত্রপক্ষের একজন কথাটি বলে উঠল। সিতারা বেগমের চেহারায় অন্ধকার নেমে এলো। আফসার সাহেব তাদের মুখ দেখে এহেন কথা সদ্য হয়ে গেলেন। ছবিটি সুন্দর দেখা যাচ্ছিল বলেই এলাম আমরা, কিন্তু মেয়ে তো কালো। কী দিনকাল এলো, ফিল্টার দিয়ে ছবি তুলে কালো মেয়েকেও সুন্দর দেখায়। এভাবে ধোকা দেওয়ার কোনো মানে আছে? কথাগুলো শুনে আর চুপ থাকতে পারল না আফসার সাহেব। রেগে গেলেন, চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তারপরে সিতারা বেগমের দিকে তাকিয়ে বলেন, মেহমানদের খাইয়ে বিদায় করে দিও সিতারা, আর তাদের বলে দিও আমার কালো মেয়ের পায়ের নখে যৌগৌন তারা। কথাগুলো বলে অপেক্ষা করলেন না আফসার সাহেব। এইদিকে সিতারা বেগম মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। পাত্রপক্ষের মানুষের মুখ অপমানে থমথম করছে। তারা উঠে চলে যেতে যেতে সিতারা বেগমকে উদ্দেশ্য করে বলে গেলেন, মেয়েকে ঘরের মেঝেতে খুঁটির সঙ্গে বেঁধে রাখতে। এই জীবনও বিয়ে দিতে পারবে না মেয়েকে। মেয়ের বাবাদের থাকতে হয় নরম সরল হয়ে। কত কত সুন্দরী মেয়েদের বাবাও মিটিয়ে যায় পাত্রপক্ষের সামনে, আর সেখানে এমন কালো মেয়ের বাবার এত দেমাক কিসের অহমিকায়? মেয়ের নয় রূপের বাহার। সিতারা বেগম রেগে মেগে ছুটে গেলেন আফসার সাহেবের কাছে। আফসার সাহেব সবেমাত্র পরনের কাপড় ছেড়ে লুঙ্গি পরে কাঁধে গামছা নিয়ে গোসল করার জন্য ঘর থেকে বের হচ্ছিলেন। সিতারা বেগম ওনার পথ আগলে দাঁড়ালেন। তোমার মেয়ের কোন গুণের বিচারে তুমি অহংকার করছো আফসার? আমার মেয়ের গায়ের রং এবং শরীরের একটা ত্রুটি বাদে সব গুণ আছে। লেখাপড়ায় ভালো। এই এলাকা কয়েকটা ভদ্র মেয়ের নামের মধ্যে আমার আলোর নাম আছে। তোমার শারীরিক মারধরের ভয়ে মেয়েটা গৃহস্থই কাজেও আয়ত্ত করেছে খুব অল্প বয়সে। তুমি বলতে চাচ্ছ আমি তোমার মেয়েকে মেরেছি? সৎমা বলে কথাটি বললে। যদি আপন মা হতাম তখন কি এই কথাটি বলতে পারতে? সিতারা বেগমের কথা শুনে আফসার সাহেব মলিন হেসে বললেন, তুমি আমার আলো আপন মা যদি হতে তাহলে কি আর মেয়ের ত্রুটি গায়ের রং নিয়ে বলতে? কিন্তু তুমি বারবার আমার মেয়েকে ছোট করে কথা বলো, অথচ এসবের মাঝে আলো কোনো দোষ নেই। কালো ফর্সা সবই সৃষ্টিকর্তার সৃষ্টি। রোগ সৃষ্টিকর্তা দিয়েছে এবং সরিয়ে তুলেছেন। সৃষ্টিকর্তা যদি ভালো করে থাকেন তাহলে এতগুলো টাকা কেন তুমি লোন নিয়েছিলেন? মাসে মাসে সরকারি চাকরির বেতন থেকে যে টাকা কেটে রেখেছে সেগুলো কার পেছনে খরচ করছো?
সিতারা বেগম রেগে অন্ধ হয়ে গেছেন। আফসার সাহেব বিস্মিত হয়ে বলেন, তুমি রাগে ঈশার অন্ধ হয়ে গেছো সিতারা। আলো আমার মেয়ে, আমার উত্তরাধিকার। ওর পেছনে খরচ করবো না তো কার পেছনে খরচ করবো? আলো আলো আলো, এই কথাগুলো বছরের সংসারে তুমি কখনো আমার কথা নিয়ে চিন্তা করো না আফসার। তুমি শুধু তোমার মেয়ের জন্যই চিন্তা করলে। আমি তাহলে কেন আছি এই সংসারে? কি পেয়েছি আমি আফসার? এই জন্য আমার দাদি বলতো সতীন ভালো, সতীনের কাটাকুটো ভালো না। সতীন তো মরেই গেছে, আমার জন্য তার বাচ্চাটাকেও রেখে গেছে। সে তারা প্রথমে শোরগোল শুরু করলেন, তারপর কান্না শুরু করলেন। আফসার সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। তার অবর্তমানে যে মেয়েটার কি হবে ভেবে আবার অন্য দুশ্চিন্তা শুরু হলো। বাবা মায়ের সব কথা শুনলো আলো। আজ কেন যেন চোখে পানি এলো না, হয়তো চোখের পানি ফুরিয়ে গেছে। কত কাঁদবে আর, কিন্তু কাঁদতে পারলে বোধহয় ভালো হতো। বুকের মাঝে কি যেন চেপে আছে, হাঁসপাস লাগছে যেন। দুপুরে আর খাওয়া হলো না আলুর। আফসার সাহেব চলে গেলেন ডিউটিতে, আর সিতারা বেগম ঘরের দরজা বন্ধ করে বসেছিলেন। এদিকে আলুর কোচিংয়ের সময় হয়ে গেছে। কোনোমতে মাথায় ওড়না নিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল কোচিংয়ের উদ্দেশ্যে। মেয়েটির কোথায় শরীরের শক্তি পাচ্ছিল না, তবুও নিজের শরীরটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল আলো। প্রথম ক্লাস হলো, তারপর দ্বিতীয় ক্লাস শুরু হলো। কাব্য স্যার ক্লাসরুম ঢুকতে স্টুডেন্টের সবাই সালাম জানালো। কাব্য স্যার মুচকি হেসে বলল, তোমরা কি জানো আজই তোমাদের সঙ্গে আমার শেষ ক্লাস? প্রত্যেকটা স্টুডেন্ট প্রথমে অবাক হলো, পরক্ষণে মন খারাপ করে একে অপরের প্রশ্ন ছুড়ে মারে। কেন স্যার? কুল ডাউন গাইজ, কুল ডাউন। লেট মি লেট উই কিপ সাইলেন্ট। ওকে ওকে স্যার। তোমরা তো জানোই আমি স্কলারশিপের জন্য উইডেকে যাওয়ার প্ল্যান করেছিলাম। আমি স্কলারশিপ পেয়ে গেছি। কাব্য খুব খুশি হলে স্টুডেন্টরা যেন খুশি হতে পারলো না খবরটা শুনে। এবার কাব্য মন খারাপ হতে শুরু করলো, কারণ 5 বছর ধরে এখানে আছে। বাচ্চাগুলো তাকে অনেক অনেক ভালোবাসে। দেখো, আমার তো আর কোচিংয়ে পড়ালে হবে না, লেখাপড়া শেষ করতে হবে, ভালো চাকরি পেতে হবে। সবাই মাথা নাড়লো। এবার কাব্য খুশি হয়ে পড়ল। আরেকটা গুড নিউজ দিই তোমাদের, আগামী শুক্রবার আমার বিয়ে। যদিও বিয়ে এখন করতাম না, দেশে ফিরে এসে করতাম, কিন্তু এখন মায়ের ইচ্ছে অনুযায়ী বিয়েটা করতে হচ্ছে। তোমাদের সবাইকে আমার বিয়েতে আমন্ত্রণ করা হলো, সবাই আসবে। বৃহস্পতিবার সন্ধ্যায় গায়ে হলুদ এবং শুক্রবারে বিয়ে। তোমরা সবাই আসবে। ইনভিটেশন কার্ড আসবে কিছুক্ষণের মধ্যে। তোমরা কার্ডে দেওয়া ঠিকানা অনুযায়ী কনভেনশন সেন্টারে চলে যাবে। বুঝতে পেরেছ? ইয়েস স্যার, একসাথে সবাই বলে উঠল। কাব্য মুচকি হেসে ফেলল। তারপর একেবারে শেষের সিঁড়িতে বসে থাকা আলোকে উদ্দেশ্য করে বলল, তুমি কিন্তু ফাঁকি দিবে না মিশা, নয়তো আমি বাড়ি বইয়ে নালিশ করে আসবো তোমার বাবার কাছে। বুঝতে পারছ? আলো হকচকিয়ে যায়। হ্যাঁ বলবে নাকি না বলবে বুঝে উঠতে পারল না। শেষমেশ বলেই ফেললো দেশে যাবে। কাব্য খুশি হলো। এর ফাঁকে কার্ড চলে এলো, সবাইকে কার্ড বেরিয়ে চলে গেল কাব্য। কোচিং ক্লাসের আজকের মতো সমাপ্ত। আলো এবং তার সহপাঠী একসাথে হাঁটছিল। আলো যাবে টিউশনি পড়াতে, আর মেয়েটা তার বাড়িতে ফিরবে। যেতে যেতে দুজনে আলাপ করছিল। আমার না খুব সুন্দর একটা ব্লু গ্রাউন্ড আছে, আমি সেই গ্রাউন্ড পরে স্যারের বিয়েতে যাব। তুই কি পরবি আলো? জানি না আমি পুতুল। ও মা, না জানলে হবে? হাতে আছে আর মাত্র কয়দিন। আজই তো বুধবার, কাল বৃহস্পতিবার। স্যারের গায়ে হলুদ, শুক্রবারে বিয়ে। বাড়িতে গিয়ে বাবার সঙ্গে আলাপ করি, তারপর দেখা হবে আমি যাব কি না। পুতুল মুখ ভ্যাকচি করে বলল, স্যার তোকে যেতে বলেছে বিয়েতে যাওয়ার জন্য, আর তুই কিনা তোর বাবার দোহাই দিচ্ছিস। আলো জবাব দেয় না। কি বলবে সে? রোজ ভার্সাটি এবং কোচিংয়ের পড়ার জন্য তার আছে মাত্র 3টা 3 পিস। ভালো কোনো ড্রেস নেই তার কি কোনো বড় লোক স্যারের অনুষ্ঠানে যাওয়ার সাজে? স্যার নাকি মনের আনন্দ থেকে কোচিংয়ের পড়াতো। এমনিতে তারা নাকি বিরাট বড় লোক। স্যারের বিয়ে নিশ্চয় সাদামাটা আয়োজন হবে না। শুধুমাত্র পুরো কোচিংয়ের 200 স্টুডেন্ট এবং টিচার 10 জনকে ইনভাইট যারা করে, তারা কি বিয়েতে সাদামাটা আয়োজন করে? আলোর আবার সত্যি নিজের ভাগ্যের উপর বিরক্ত লাগছে। মাঝে মাঝে কেন আনন্দের মুহূর্তগুলো উপভোগ করতে পারে না? টাকার কারণে কেন সে এসব শোক থেকে বঞ্চিত হচ্ছে? মেঘালয় খোঁজ পেয়েছে শ্যামকন্যা। মেঘালয় অপরাধী ন্যায় তাকালো তার মায়ের দিকে। ছেলের মলিন মুখ দেখে মহারানী দীর্ঘশ্বাস ছাড়লো। তারপর মেঘালয়কে উদ্দেশ্য করে বলল, তুই মন খারাপ করছিস কেন? আল্লাহ চাইলে মেয়েটার সঙ্গে আমার দেখা হবে। তুই চেষ্টা করছিস, এটাই তো অনেক। তুমি তো জানো মা, আজ একটা পাষাণ শক্ত হৃদয়হীনার সঙ্গে আমার দেখা হয়েছিল। মেয়েটা যেই কলেজে পড়ে সেই শ্যামকন্যাও নাকি একই কলেজে পড়ে।
সেই হৃদয়হীনার কাছে খোঁজ নিতে চাইলাম, কিন্তু হৃদয়হীনা কি বিরক্ত নিয়ে যেয়ে তাকালো আমার দিকে। তার চোখের ভাষা যেন বলছে পৃথিবীর সবচেয়ে বিরক্তকর বস্তু তার চোখে বুঝে আমি ছিলাম তখন। তবুও আগ বাড়িয়ে তার সঙ্গে কথা বলতে চাইলাম, কিন্তু সে আমার উপর বিরক্ত, চরম বিরক্ত। আমার 27 বছর জীবনে প্রথম বোধহয় কেউ আমার উপর বিরক্ত হলো। কিন্তু কেন মা? মেঘালয়ের মনের কথা মনেই রয়ে গেল, মাকে বলা হলো না। এই কথাগুলো বললে হয়তো তার মা হাসবে, কারণ তার মায়ের মতে মেঘালয়কে কেউ এগিয়ে যেতে পারে না। মেঘালয় পর্বতের মতো মানব মেঘালয়ের সৌন্দর্যকে কেউ এগিয়ে যেতে পারে না। অথচ তার মায়ের ধারণা কেউ বুড়ো আঙুল দেখিয়ে মেঘালয়কে কি সূক্ষ্মভাবে এগিয়ে গেছে আজ। এমন অবজ্ঞার কথা কি আর মায়ের সঙ্গে বলা যায়? এমন অদ্ভুত বিষয় কেবল লুকিয়ে রাখতে হয়, নয়তো লজ্জা পেতে হবে। মা ছেলেকে মিলে নিয়ে আলাপ করছো। কাব্য তার মা মহারানীর পাশে বসতে বসতে কথাগুলো বলল। মেঘালয় মুচকি হেসে বলল, তোমার স্টুডেন্টের ইনভাইটেশন কার্ড দেওয়া শেষ? হ্যাঁ, মাত্রই দিয়ে ফেললাম। বেশ ভালো উদ্যোগ নিয়েছো দেখছি। শেরের বিয়েতে বরযাত্রী হিসেবে অর্ধেক তার স্টুডেন্টের যাবে। তোমার বউ জানে তো তোমার পাগলামির কথা? মেঘালয়ের কথায় হেসে ফেলল মহারানী এবং কাব্য।